আজকে আমার আলোচনার টপিক এখন কথা বলা হচ্ছে যে আমি একটু আরেকটা কথা বলি, তর্ক করতে পারতাম। দেখেন আরেকটা কথা বলি, আমি সাক্ষী তো আমাকে এটা বলতে আমিও তো তখন ছিলাম, তাহলে হয় আমি মিথ্যা বলছি অথবা আপনি মিথ্যা বলছেন। না না, আমি তখন ছাত্রদের সঙ্গে আজিজুল বাড়ি হেলাল পুলিশের সঙ্গে ছাত্রদল নিজে ছিল, আমি সেই হলে শিক্ষার্থী, আমি জানি, আমি আমার সচেতন এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি শামসুন্নাহর হলের ঘটনায় ছাত্রদল, আমি আসলে মানতে পারছি না। ওই সময় আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, মানে আমিও একটি হলে থাকতাম। আপনি বলেন আপনি যে হলে থাকতেন সেই হলে শামসুন্নাহর হলের ঘটনার কথা মনে আছে? শামসুন্নাহর হলের ঘটনায় বিএনপি 2001 থেকে 500 ছিল না। আমি তখন ছাত্রদলের প্রতিনিধিত্ব করতাম। আমাকে যদি কেউ বলতে পারেন যে কোথাও গণরুম বা গেস্ট রুম কালচার ছিল, তারা তো ওই সময় যারা ছাত্রলীগ করতো তারা আমার এই বক্তব্য শুনছে। আমি তখন ছাত্রদলকে নেতৃত্ব দিতাম। বাড়ি হেলাল, আমি আসলে মানতে পারছি না। ওই সময় আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, মানে আমিও একটি হলে থাকতাম। আপনি বলেন আপনি যে হলে থাকতেন সেই হলে শামসুন্নাহর হলের ঘটনার কথা মনে আছে? শামসুন্নাহর হলের ঘটনায় কি হয়েছিল? শামসুন্নাহর হলের ঘটনায় কি হয়েছিল? প্রভোস্টকে আটকে রেখেছিল। ছাত্রদল কি ওই যে পুলিশের পক্ষে ছিল? ছাত্রদল প্রভোস্টের পক্ষে ছিল। আনোয়ারুল আজিম স্যার পদত্যাগ করলো। আমরা কি ছাড়ের পক্ষে ছিলাম? বিসির পক্ষে ছিলাম? প্রক্টরের পক্ষে ছিলাম? বা পুলিশ যে হলে ঢুকলো শামসুন্নাহরে, শিক্ষার্থী নির্যাতন আমি নিজ চোখে দেখেছি। ছাত্রদল তো ইনভলভ ছিল না, ছাত্রদল তো ইনভলভ ছিল না। ছাত্রদল আপনার ওই সাক্ষী তো আমাকে এটা বলতে আমিও তো তখন ছিলাম, তাহলে হয় আমি মিথ্যা বলছি অথবা আপনি মিথ্যা বলছেন। না না, আমি তখন ছাত্রদের সঙ্গে আজিজুল বাড়ি হেলাল পুলিশের সঙ্গে ছাত্রদল নিজে ছিল, আমি সেই হলে শিক্ষার্থী, আমি জানি, আমি আমার সচেতন। এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি শামসুন্নাহর হলের ঘটনায় ছাত্রদল আপনার ছাত্রীদের পক্ষে ছিল। আপনার বিসি দলের আমি তখন ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি তখন ক্যাম্পাসে ছিলাম। তাইলে আইদার আই এম টেলিং লাই or you are telling lie. So the people will judge. Those people are hearing to you and me. They will judge who is telling. আজকে আমার আলোচনার টপিক না। এখন কথা বলা হচ্ছে যে আমি একটু আরেকটা কথা বলি, দেখেন আরেকটা কথা বলি। দেখেন ক্যাম্পাসে এই যে আমাকে আরাফাত ইয়াসিনকে আমি বলতে চাই যে কি চাঁদাবাজি লুটতরা যেগুলো জামাতের আদর্শের সাথে যায় না, তাহলে কি এনসিপির আদর্শের সাথে যায়? তাহলে কি গণসংহতির আদর্শে যায় না বিএনপির আদর্শের সাথে যায়? কিন্তু বলতেই দিলেন না, বিএনপি আদর্শের সাথে যায়, আমি সেটা বলছি। অথচ আপনি দেখেন এই সিলেটের সাদা পাথরের ব্যাপারে জামাতের যে ওইখানকার এমপি দ্বারাই আমি নিজে বক্তব্য শুনেছি ভিডিওতে, তিনি বলছেন যে 2019 সালে সিলেটের সাদা পাথরকে বলা হয় ভোলাগঞ্জের পাথর। এই পাথরটা ওঠা সরকার নিষেধ করে যে সিলেট থেকে পরিবেশবাদীদের চাপে কেউ পাথর আনতে দেবে না। তখন আমাদের দেশ ভারত, ওমান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম থেকে পাথর ইম্পোর্ট করতো এবং কন্ট্রাক্টরিতে ওই লেখা থাকতো শিডিউলে ভারতের পাকুর পাথর থাকিতে হইবে। আমরা তখন বলতাম কি আমাদের দেশের পাথর তুলতে পারবো না। কয় দেশের পাথর তুললে পরিবেশবিদ্যা বলতো যে ওই যে ভূকম্পনের কি হয়, আরো অনেক সমস্যা হয়। এই কথাটা জামাতের ইসলামের ওই নেতা বলছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভোলাগঞ্জের পাথর তোলা যাবে না, এই সিদ্ধান্ত আমরা মানি না, কারণ আমাদের অঞ্চলের পাথর কিভাবে আমরা এই পাথর দিয়ে কি করবো এটা আমরাই সিদ্ধান্ত নেব। সুতরাং এইটা এবং জামাতের কয়েকজনের যে ওই পাথরের গদি আছে, এই 7 জনের গদি থেকে এই পাথর উদ্ধার করা হয়েছে। আরেকটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা যে অশ্লীল স্লোগানটা দিলেন, অশ্লীল স্লোগান কি ইসলামের আদর্শের সাথে যায়? আপনারা চবর্গীয় শব্দ দিয়ে জাতীয়তাবাদী ছাত্রকে গালাগাল করলেন, সেটা কি ইসলামের আদর্শের সাথে যায়? ইয়াসিন আরাফাত প্লিজ, আপনি যে তথ্য দিয়েছেন সেটি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভুল। দুদকের লিস্টে আমার কাছে এসেছে 3 নম্বর এবং 4 নম্বরে জনাব আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, আমির সিলেট মহানগর জামাতে ইসলামী এবং জনাব জয়নাল আবেদিন, সেক্রেটারি সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদকের তালিকা এটা লেখা আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই তথ্য থেকে থাকে এটা ষড়যন্ত্র অংশ, কারণ এটা মানুষ হাসবে তার যারা প্রকাশিত মহানগরে। আমি জি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি থাকুন, আমি আপনার কাছে আসব। কথা বলছেন জোনায়েদ সাকি, জি আমার আলোচনার বিষয় আছে। জোনায়েদ সাকি, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়।
ভারতের বসে আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, কলকাতায় দলটি কার্যালয় খুলেছে বলে আমরা বিবিসির খবরে জানতে পেরেছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি এসব কার্যালয় বন্ধের আহ্বানে দেশটি সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হলো, এতে আপনি কিসের লক্ষণ বা ইঙ্গিত দেখেন? আচ্ছা, তার আগে আমি একটু আপনার আগের বিষয়ে বললেন, এই যে কয়েকটি রাজনৈতিক দলের নাম দিলেন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আওয়ামী লীগ, সব দল মানে এটা কি? মানে সব দলের বাকি সব ব্র্যাকেটের মধ্যে পড়ে? কোথায় গণসংহতি ওখানে কোনো কিছুর সাথে যুক্ত নয়। গণসংহতি সারা দেশের কোথাও কোনো চাঁদাবাজির সাথে যুক্ত নয়। আচ্ছা, কোনো জায়গায় কোনো কিছুর সাথে যুক্ত নয়। এবং গণসংহতি সেই আসলে লোকবল আছে চাঁদাবাজি করার জন্য, তো একটা লোকবল লাগে। লোকবল আছে, বহু জায়গায় লোকবল আছে, বহু জায়গায় লোকবল আছে। এটা হচ্ছে পলিটিক্যাল ডিসিশন। এই যে অন্যদেরকে ছোট করে করা, গণমাধ্যমের আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলা কে বড় কে ছোট, নির্বাচনটা আসুক তারপর আমরা দেখবো। আচ্ছা, তারপরে জায়গায় আসি যে ভারতের প্রশ্ন। ভারতের প্রশ্নটা বাংলাদেশে আমরা সবসময় বলেছি যে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি এইটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। ভারত এখানে যেভাবে তার নিজস্ব স্বার্থে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপই কেবল নয়, আমাদের এখানে বিভাজনকে কাজে লাগিয়ে তারা সম্পূর্ণ একটা নিজেদের অনুগ্রহপ্রাপ্ত সরকার ব্যবস্থা কিংবা সরকার কায়েম করেছিল। সেটারই বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে অভ্যুত্থানে। ভারত সরকারকে এটা অনুধাবন করতে হবে। আমরা বারবার বলছি, বাংলাদেশের মানুষ ভারতের এই তাদের যে কর্তৃত্ব, আমাদের রাজনীতি, আমাদের ভবিষ্যতের উপরে, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে। কাজেই বাংলাদেশের যে রাজনৈতিক এবং আইনি সিদ্ধান্তগুলো, সেইগুলোকে সম্মান দেখানো ইকুইটির, ন্যায্যতার গুরুত্বপূর্ণ অংশ। ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের ক্ষেত্রে যদি সুসম্পর্কের পক্ষে হয়, তাহলে বাংলাদেশ সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করছে সেটাকে ভারত সরকার কিভাবে দেখছে, কতটা বাস্তবায়ন করছে, তার উপরে কিন্তু বাংলাদেশও ঠিক করবে যে তারা আসলে কতটা সুসম্পর্কের ব্যাপারে আগ্রহী। জি, নিশ্চয়ই। মুশফিকুস সালেহীন, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন। একইভাবে পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীরা বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চুক্তিটি হবে 5 বছরের জন্য। এর ফলে যাদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট আছে তারা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে যারা পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট বহন করছেন তারাও বিনা ভিসায় বাংলাদেশে সফর করতে পারবেন। এই ধরনের চুক্তি আরও 31টি দেশের সঙ্গে আছে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তানের সাথে এই মুহূর্তে চুক্তিটি জরুরি কেন? আমি এই বিষয়ে আসছি, তার আগে ছোট্ট করে একটু অ্যাড্রেস করি, যেহেতু সাকিব ভাই এবং হেলাল ভাই দুজনেই বলেছেন। দেখুন, আমি যখন বলেছিলাম যে ওইটা আসলে বলতে চেয়েছিলাম বিএনপির নির্বাচনে জেতার সম্ভাবনা নিয়ে, সেখানে কোনোভাবেই গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বিএনপির অবদানকে ছোট করতে চাইনি। অবশ্যই এই 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি, জামাত, যাত্রাবাড়ি বা মোহাম্মদপুরের মাদ্রাসা অথবা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী, স্কুল কলেজ শিক্ষার্থী, অথবা 2 তারিখে যারা দ্রোহযাত্রা করেছিলেন, সকলের সম্মিলিত শক্তি আসলে আওয়ামী লীগকে হারাতে পেরেছে। কেন বলেছিলাম সেটার জায়গা ছিল, আমাদের আজকের তারিখটা যদি মনে করি, আজকে 21শে আগস্ট, এই 21শে আগস্টে কিন্তু গ্রেনেড হামলাটা হয়েছিল আওয়ামী লীগের উপর। তো আওয়ামী লীগ যে একটা দানবে পরিণত হয়েছিল, এটা শুধুমাত্র আওয়ামী লীগ নিজের কারণে হয়নি, এটা বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেম সেটার কারণে হয়েছিল। সেইখানে ধরা যাক 2001 থেকে 2005-এ যে বিচারহীনতার সংস্কৃতি, যে অমুসলিমদের উপর যে ধারাবাহিক নিপীড়ন আমরা দেখেছি, অথবা আমরা কিভাবে পরের নির্বাচনে নিজেদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় রাখতে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য বিএনপি, জামাত জোট যা যা করেছিল, সেটার কারণে কিন্তু মানুষ বীতশ্রদ্ধ ছিল। তার কারণেই আমরা মনে করি যে 2014 সালে আওয়ামী লীগের মতো একটা সরকারের বিরুদ্ধে আসলে জনগণ বিকল্প পাচ্ছিল না। তখন যে বিকল্প কি, এই ধরনের একটা জিনিস, একটা জনপ্রিয়তা একটা সময় পেয়েছিল। তখন এই কারণেই বিএনপির পেছনে হয়তো ওই সময় আমরা জনগণ দেখতে পাইনি। যখন আমাদের সকলের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আমরা সম্মিলিতভাবে, অবশ্যই এখানে বড় রাজনৈতিক শক্তি সংগঠন হিসেবে বিএনপি, জামাতের বড় ভূমিকা ছিল, বা গণসংহতি আন্দোলন বা নাগরিক ঐক্য, এদের ভূমিকা ছিল। তাই মূল বিষয়টি হচ্ছে যে বিএনপি যে ধরে নিচ্ছে যে আসলে এখন সবচেয়ে বড় অন্য রাজনৈতিক দলটি মাঠে নেই দেখে বিএনপি অটোমেটিক জিতে যাবে, সেটার আসলে আমরা এভিডেন্স গত 15 বছর ধরেই খুব বেশি দেখেছি, তা নয়। এরপরের জায়গাটি ছোট্ট করে আরেকটু যেটা বলি, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যেই কথাটি আপনি আজকে শুরুতে একটা কথা বলেছেন যে আসলে জনগণ কি চায় সেটা যাচাই করার উপায় কি, সেটা উপায় যদি নির্বাচন হয়, আমরা বলছি গণপরিষদ নির্বাচন করেন। নির্বাচনে মানুষ ঠিক করে তার ইকোনমিক পলিসি কি হবে, তার ট্যাক্স রেট কি হবে, তার পরিবেশ নিয়ে আইন কি হবে, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে। পিআর
নিয়ে আলোচনা আপনি কখনো নির্বাচনের মধ্যে দেখবেন না। গণপরিষদ নির্বাচন যখন হবে তখন ওই অ্যাসেম্বলির এই ম্যান্ডেটটাও থাকবে, মানুষের মধ্যে এই আলোচনাটাও থাকবে এবং প্রার্থীও ওই রকমই যাবে গণপরিষদে যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। এখন পাকিস্তানের প্রশ্ন যেটা বলেন, আমার কাছে মনে হয় যে আসলে গত 15 বছরে পাকিস্তান একটা স্বাভাবিক, অন্যান্য একটা দেশ হিসাবে স্বাভাবিক যেই সম্পর্কটাও বাংলাদেশের সাথে পাকিস্তানের থাকতে পারতো সেটাও আসলে অনেকাংশেই ছিল না, আমরা দেখেছি। তো এই কারণে এটাকে যদি কিছুটা স্বাভাবিক করতে চায় সরকার, সেটাকে আমরা নেতিবাচকভাবে দেখি না, যদি অন্যান্য সকল দেশকে যেভাবে ট্রিট করা হয় সেটাই করা হয়। কিন্তু আসলে প্রশ্নগুলো তৈরি হয় আসলে কিছু কিছু ক্ষেত্রে, ওই যে অনেকে মনে করেন যে বর্তমানে সকল দেশ আর পাকিস্তানকে একইভাবে ট্রিট করার কোনো অপশন আছে? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে কূটনৈতিকভাবে, ধরুন মানে ভারত তো বাংলাদেশে 15 বছর ধরে এক ধরনের ফ্যাসিবাদকে, এখনো আপনি একটু আগে যে আলোচনাটা করলেন, তারা তো এটাকে প্যাটার্ন করে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদের আঞ্চলিক এক ধরনের সহযোগিতা প্রয়োজন। তার মানে আমি পাকিস্তান আমার সাথে যেটা করেছে তার কাছ থেকে আমি যে ক্ষতিপূরণ চাই, তার গণহত্যা স্বীকার করুক সেটা চাই, সেটার সাথে তো আমার মত পার্থক্য নেই। আপনার উত্তর পরিষ্কার।